এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। সিলেট নগরীর মেজর টিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। 300 কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। 5 আগস্টের পর সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিলেন, তা জানত না সরকার। জানলে তখনই তাকে গ্রেফতার করা হতো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন, গ্রেফতারি পর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের আমরা তো শুনছি, তাই অন্য জায়গাতে আসছেন, এখন আসুন শিওর আইসেন কিনা আমরা সঠিক জানতাম না, মানে শুনছি মানুষের মুখ থেকে, তাই নিয়ে আইসি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার এমপি, মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়, আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর মধ্যে একেবারেই সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের। আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদের দেখা মিললেও 5 আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি। কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের। সে যাওয়াই তার শেষ যাওয়া। এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, পালাবো না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান, কিন্তু কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ। তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে। সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল। 300 কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা তো পরবর্তীতে শুনছি ওগুলা যে ইন্ডিয়া যাওয়ার পরে পুলিশের যে ওগুলা যে ওখানে আসলাতে, তবে এগুলা সঠিক কিনা তো আমরা তো জানি না। এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী ক্যাসলের বাড়ির কর্তৃপক্ষ। তাদের দাবি 5 আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এনএসআই আছে, ডিজিএফআই আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা জানে ওবায়দুল কাদের সাহেব হই আসেন হই না, কিলা আসেন হই গেছেন, তারপরে ও মানুষই আমার থাকতো নেই, আর হইলে আমার হইলে দেখি তো আমি কোনো প্রতিবাদ করি না। আমি প্রতিবাদ করি আল্লাহ আছে, মিশা কথা যারা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না। বললাম যে ছিলেন কি ছিলেন না, এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। ছিলেন এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের। মানুষ মনে করে আজকে আওয়ামী লীগের যারা লক্ষ কোটি টাকা কামিয়েছে, কালো টাকা কামিয়েছে, তাদেরকে রাজনৈতিক দলগুলা শেল্টার দিচ্ছে। এটা মানুষের পারসেপশন, আমার কাছে সঠিক তথ্য নাই, এটা হচ্ছে আমরা শুনতেছি। যদি তাই না হয়ে থাকে তাহলে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে ধরিয়ে দিচ্ছে না, কেন রাজনৈতিক দলগুলো তাদের ধরার জন্য চাপ প্রয়োগ করতেছে না, কেন যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছে এই পার্টি তাদেরকে কেন একটা বন্দোবস্তের ভিতর এখন আনার চেষ্টা করতেছে। এটা কিন্তু মানুষের মনে মনে মুখে মুখে। আমার প্রশ্নটা হলো ভেরি সিম্পল। প্রথম কথা, সে বলেছে যেনতেন নির্বাচন, এটি আমার নোটও ছিল, যেনতেন নির্বাচনের কোনো বন্দোবস্ত করা যাবে না, আয়োজন করা যাবে না। আর দ্বিতীয়ত হলো সে বলেছে যে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে চরমভাবে, গ্রিভিয়াস হার্ট হয়েছে, তাদের বিচার নিশ্চিত করা ছাড়া কোনো ভোট হবে না। আমি সম্পূর্ণ একমত। কেন এই সংখ্যাটা আমাদের? স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, ছাত্রনেতা ছিলাম, ফ্রন্টলাইনে ছিলাম, কারাগারেও গিয়েছি। তখনকার যে আকাঙ্ক্ষা ছিল 3 দলের রূপরেখায়, সব দলের রূপরেখায় সংবিধানের বহির্ভূতভাবে যে সরকার গঠিত হলো এবং শান্তিপূর্ণভাবে একটি ভোটের আয়োজন হলো এবং মানুষ ভোট দিল,
রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক দলগুলো গেল, বিরোধী দল তো ক্ষমতায় যায়, দায়িত্বে যায়। তো আমরা কি দেখলাম, সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে দেখেছি, এবং সেই সময়ও যে ভোট নিয়ে যা যা হয়েছে এটি আমাদের জানা আছে। আমি আর নাম ধরে বলবো না এই কোন কোন এলাকায় কার কার আমলে কি কি ভোট হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার, ডক্টর মিলন, জিহাদ, নূর হোসেন, আপনার দেলোয়ার, আপনার এই যে স্বৈরাচারের আমলে যে হত্যাগুলো হয়েছে, রাজনৈতিক মাঠ, রাজনৈতিক এই পথগুলো পিচডালা পথ রক্তাক্ত হয়েছে, তারপরে আমাদের মিছিল মিটিং এ উত্তপ্ত হয়েছে, বিচার হয়েছে, তাদেরকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে, স্বৈরাচারকে কে পুনর্বাসন করবে বা তাদের সাথে করে কে ক্ষমতা দীর্ঘায়িত করবে, ক্ষমতায় যাবে, তার সংখ্যাটা তো রাইট। এই সংখ্যায় মানুষ তো অ্যাজিউম করে যে রাজনৈতিক দলগুলো আসলে আর এদের বিচার হবে না, এবং আলামত তো আমরা তাই দেখছি। এখন তো যে বলে যে আওয়ামী লীগের কথা আসলে বলে যে না তারা ভোট করবে, ভোট করতে পারবে, ভোটের অসুবিধা নাই, রাজনৈতিক দল বন্ধ করার কি দরকার। আর আওয়ামী লীগকে বন্ধ করতে বলেনি, দানব আওয়ামী লীগকে বন্ধ করতে বলতেছে মানুষ, সাধারণ মানুষ বলতেছে। আমি গতকালকেও দেখেছি, আপনি তো একজন আইনজীবী, আমি আপনাকে এই বিষয়টা একটু সাপ্লিমেন্ট করে রাখতে চাই, নাহলে ভুলে যাবো। সেটি হলো যে জনাব বদরুল আলম মজুমদার, এখন তো সংস্কার কমিটির নির্বাচন সংস্কার কমিটির একজন প্রধান হয়ে তিনি কাজ করছেন, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, এতে কোনো বাধা নাই। এই কথাটা আসলে কেন এটা ব্যাখিক হবে বলে আপনি মনে করেন? কারণ আওয়ামী লীগ তো এখন ব্যান্ড হয়নি দল হিসেবে। দেখেন, আমি আপনারা একটা কথা বলি, এই ধরনের কথা কি হয় জানেন? এই যে বুলেট বিদ্ধ, বারবার বলি, শহীদগুলো শুয়ে আছে বুলেট নিয়ে, যন্ত্রণা নিয়ে, একাধিক বুলেট নিয়ে শুয়ে আছে। অঙ্গ হারানো প্রচুর লোক এখনো আছে, অঙ্গ হারানো, তার চোখে দেখে না, কিছুদিন আগে দেখতো, কানে শুনতো, এখন কান শুনে না। একটা নজের অপারেশন করা একটা ছেলেকে বারবার আমরা দেখতে পারি না। আচ্ছা, মুগ্ধের কথা ভাবেন, ইয়ামিনের কথা ভাবেন, আবু সাইদের কথা ভাবেন, আরো হাজার হাজার লাশ পুড়িয়ে ফেলছে, এদের কথা ভাবেন। আপনি এদের সাথে প্রতারণা হয়, এদের সাথে বেইমানি হয় এই ধরনের কথা বললে। দিবালোকে হত্যা হয়েছে, দিবালোকে গুলি হয়েছে। আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অবৈধভাবে সিগারেট উৎপাদন ও নকল বিদেশি সিগারেটের ব্যবসায় জড়িত কোম্পানি থেকে কোটি কোটি টাকা নিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নোফেল। বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো নামের ওই কোম্পানিটির অংশীদারদেরও একজন তিনি। ঈমান আমাদের অনেক শক্ত, সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব। এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের তথ্য বলছে, বাংলাদেশে নকল সিগারেট তৈরি করে এমন 20টি কোম্পানি রয়েছে। নোফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন এ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। প্রতিবেদনে বলা হয়, লিটনের তামাক ব্যবসায় নিয়োগ করেছিলেন নোফেল, লাইসেন্স ছিল লিটনের নামে। এনবিআর এর অনুসন্ধানে দেখা যায়, লিটনের কারখানায় ইজি ও ওরিসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হতো। এই ব্যবসা থেকে যে আয় হতো তার একটি অংশ প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে জমা হতো। নোফেল প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, তার মা হাসিনা মহিউদ্দিন এবং ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য। ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। গত মাসের শেষের দিকে 111 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত প্রধান। প্রতিবেদনে বলা হয়েছে, নকল সিগারেট তৈরিতে জড়িত 20টি প্রতিষ্ঠানের মধ্যে বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোবাকো সবচেয়ে বড়। প্রতিবেদনে বলা হয়, তারা গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোয় মিথ্যা ঘোষণায় কাঁচামাল আমদানি করে এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের চকরিয়ায় তাদের কারখানায় নকল সিগারেট তৈরি করে। তাদের তৈরি নকল সিগারেট দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়ে থাকে। লিটন ও তার ভাই আব্দুল মান্নান খোকন তারা গ্রুপের মালিক। কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদনে 2020 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত 48 কোটি টাকার পণ্য বিক্রয় হওয়ার তথ্য দেখায়। তবে এর প্রকৃত অঙ্ক 802 কোটি টাকা বলে এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল প্রমাণ পেয়েছে। তদন্তকারীরা প্রতিষ্ঠানটির 9টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন, কর ফাঁকি দিতেই বিক্রয়ের পরিমাণ কম দেখানো হয়েছে। এ বিষয়ে চেষ্টা করেও নোফেলের বক্তব্য পাওয়া যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি কোথায় আছেন সে ব্যাপারেও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। জুলাই বিপ্লবে হত্যা নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।